দে 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 ওইখানে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এস মিষ্টি ফ্যামিলি থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। আশা করছি সকলে বেশ ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো দেখো সকাল সকাল ছাদে চলে এলাম। আমগুলো কালকে কেটে নিয়েছিলাম, তো রোদে দেবো, রোদে দিয়েছি। কারণ এটা আজকের একটা রোদ পেলেই কি বলো তো, দুপুরবেলা ভাবছি দোকান থেকে এসে এটার মধ্যে তেল মশলা দিয়ে দেবো। আর এক ফালি আম আছে, চলো দেখাবো আজকের ব্লগটা। চলো আচার কিভাবে আমি বানাই, মিষ্টি আচার মানে চিনির, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো খরগোশকে খেতে দিতে চলে এলাম। আজ হলো শুক্রবার, তো আজকে সকালবেলা উঠেই ভেবেছি যে কিছু রান্না করব না, আচারটাই করব। কিন্তু দেখলাম শেষে জানো তো, রান্না তো আর আমার পিছু ছাড়ে না। যদি ধরো মানে ভাতের যদি বলি যে আজকে ইচ্ছে করছে না, যা আছে তাই দিয়ে খাবো, তাহলে তখন কি হয়, টিফিন খাওয়ার মতো রান্না আমাকে করতেই হয়। তো ওরকম। আর এদিকে দেখো আচারের মশলাটা আগে ভেজে নিচ্ছি, কারণ এই কড়াইতে তো করব। আর একটা জিনিস জানো তো, আমার না মানে আরেকটা কড়াই হলে ভালো হয়। তো এই কড়াইটা ওর বাবা মানে যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখনই, এটা কড়াইয়ের কোয়ালিটিটা একদমই ভালো না। কিন্তু তাও কি জানো, আমি রান্না করি একটুকু মানে পড়ে না, কিছু না। তারপরে এত তোমার বলে ননস্টিকের কড়াই স্কচ ব্রাইট দিয়ে মাজতে না, আমি ওই স্কচ ব্রাইট দিয়েই ঘষে ঘষে মাজি। কিন্তু তবু জানো এই কড়াইটা এত তৈলাক্ত, বা আমার এখন হ্যাবিট হয়ে গেছে কড়াইটা রান্না করতে, ওই টিনের পাতের মনে হয়। যাই হোক, যেমন টিনের না কিসের বুঝতে পারি না, তবে কড়াইটা বেশ ভালোই লাগে। কিন্তু এটুকু বলতে পারি কোয়ালিটি ভালো না, সেই ননস্টিকের যেটা হয় সেরকম নয়। তো তাও আমার তো চলে যাচ্ছে। আজকে দেখো নাই নাই করে তোমার মিষ্টি 3 বছরে যখন পড়লো, তার ঠিক পরের দিনকেই আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। তবে থেকেই এই কড়াইটায় রান্না করি, এগুলো মানে বাড়তি জিনিসের মধ্যে চলে গেছিলো। কিন্তু আজ দেখো এই কড়াইটা ছাড়া আমার ঘরে যদি কোনো গেস্ট আসে বা কিছু আসে, আমার কোনো বাসনই নেই যে তাকে আমি রান্না করে খাওয়াবো বা কিছু। ইভেন তোমার 13-14 জনের রান্নাও আমি মিষ্টির বার্থডেতে এটাতেই করেছি, এবারেও তাই করলাম। হ্যাঁ, তো এবারে একটু কষ্ট পেয়েছি বাসন কোসন নিয়ে। যখন কাকিমার বাড়িতে থাকতাম আমার কোনো কিছুতে কষ্ট হয়নি, কারণ ওখানে কাকিমা ছিল, তারপরে পাশে দিদিভাই ছিল, তাদের থেকে বাসন কোসন নিয়েই হয়ে গেছে। তো তারপরে মা ছিল কাছে, এবারে যতই মা থাকে, এবার দেখো একটা ঘরের কাছে হলে যখন যেটা কাজের মধ্যে দরকার পড়ে তখন সেটা আনা যায়। কিন্তু এত দূরে তো, আর এত বিচ্ছিরি পরিবেশে থাকি, এখানে কেউ কারোর সাথে কথাও পর্যন্ত বলে না, জানো তো। যেরকম কালকে না, যাই হোক, তার 2 দিন আগে দোকান থেকে এসে ওর বাবাকে এসে বললাম চলো কোথা থেকে ঘুরে আসি। এবার আমাদের এখানে ঘোরার মতো বলে ওই মানকরের দিকে যাও, স্টেশনের ওপারে রাস্তা ধরেই যাওয়া হয় আর আসা হয়, এইটুকুই। তো যাওয়ার সময় আমাদের ঠিক পাশে একটা ফার্নিচারের দোকান আছে, তো ওইখানে দেখছি একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো। তো ওর বাবাও স্কুটিটাকে স্লো করলো বার করার সময়, আর বেরোতে বেরোতেই আমাকে বললো কোথায় যাবে। আমি তো চলো রাস্তাতেই ঘুরতে যাই, রাস্তাতেই ঘুরে আসবো, মেয়েটারও ইয়ে লাগবে। তো আমাদের সেদিনকার প্ল্যান ছিল একটু পানাগড়ে যাওয়ার, তো আর যেয়ে ওটা হয়নি। মঙ্গলবারই মনে, মিষ্টি ওটা খুলে যাবে। তো মঙ্গলবারই ছিল, তো মেয়েকে পড়তে দিয়ে এলাম। ও তো কিছুতে পড়তে যাবে না, কারণ ওকে আগেই বলেছিলাম মঙ্গলবার পানাগড়ে যাব, তোকে টিউশন যেতে হবে না। তো এবার যখন গেলামই না, আর সকালবেলায় তো মানে কি বলে, হ্যাঁ, রোদ গরমের জন্য দিদাবাড়িতে যায়নি, তো কান্নাকাটি শুরু করেছে। তাও বললাম চ মিষ্টি, যখন বাড়িতে আছি তখন চলো একটুখানি পড়ে নেবে। কতক্ষণ পড়ায়, 1-1.5 ঘন্টা তো ম্যাডাম পড়ায়, আর আমি তো কদিন ধরে পড়াচ্ছিলামও না। তো কারণ মাথা মুন্ডু সিলেবাসও কিছু বুঝছি না, আমি থাক 2 দিন রেস্টে আছে, আর এত গরম, আমি থাক তাহলে। তো এই হলো ব্যাপার। আর এদিকে জানো তো যেটা বলতে যাচ্ছিলাম, তো যখন ওই বাড়ি থেকে মিষ্টিকে নিয়ে এলাম, আসার পরেই ওকে বললাম যে ঘুরতে যাব, তো তখন ও গাড়িটাকে স্লো করলো, অ্যাম্বুলেন্সটা। তো অ্যাম্বুলেন্সে দেখছি একজন শুয়ে রয়েছে। আমি এবার ডলি ফার্নিচারে দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা কী হয়েছে, বলে নাকি হার্ট অ্যাটাক করেছে, সরি হার্ট অ্যাটাক বলছি, স্ট্রোক হয়ে গেছে। তো এরকম বিকেলবেলায় হয়েছে, মানকর থেকে রেফার করেছে বর্ধমানে। তো পাশের বাড়ি হয়েও তিনি মানে যাই হোক, এবার ওখানে দাঁড়িয়ে রইলাম। ওই ওই জেঠিমাটা গেল অ্যাম্বুলেন্সে করে, সব ভালো। তো বলছে আমরা জানিই না, পাশের লোক বলছে আমরা জানিই না।
বিকেল থেকে, কিন্তু হন্তদন্ত হয়ে বেরোতে দেখলাম, মানে এত কিছু। এবার তার পরের দিন সকালবেলা যখন সামনের দিকের উঠোনটা আমি ঝাড় দিচ্ছি, দেখছি ফার্নিচারের দাদাটা দাঁড়িয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে দাদা কি হলো, কোনো খবর পেলে? ওই কাকাটার কি হয়েছে? বললো না, আমরাও কোনো খবর পাইনি। তাহলে এটা কোনো মানে কি বলবো, পরিবেশ হলো? কেউ কারোর কোনো খবর রাখে না, কিছু না। আমরা যেহেতু কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো যার জন্য বুঝি না। প্রথম দিকে খুব কষ্ট হতো জানো তো, বিকেল দিকে। আর আমরা ঘর থেকে যখন বেরিয়েছিলাম, কাকিমার ওইখানের পরিবেশটা এত সুন্দর ছিল, মানে এইটুকু আমি বলতে পারি, এখনও যাতায়াত করি, যা পরিবেশ দেখেছিলাম আমি আমার মেয়েটার জন্যই, মানে ওইখানে বেশি মেলামেশাটা বেশি হতো। সারাদিন ধরো রাস্তায় গল্পগুজব করা, সন্ধেবেলা গরমকালে বাচ্চাগুলো খেলতো, আমরা মোড়া নিয়ে সিঁড়িতে বসে থাকতাম। হ্যাঁ, আবার শীতকালে সারা দুপুরটা গল্প হতো, মানে সবাই এরকম ছিলাম। আমরা টাইম দিতে পারতাম না কখন কার সাথে আড্ডা মারবো, এরকম একটা ব্যাপার। তো এইখানে তো সেটা নয়। তো তারপরে যখন অফিসের কাজে, তো ওর বাবা বললো তাহলে তুমি অফিসের কাজটা করতে থাকো, তাহলে কি টাইমটা পাস হয়ে যাবে। ওটা করতে করতেই মাথায় এলো যে বাবার দোকানে যে মানে বাবা মাল আনতে যেতে পারছে না, বাবার সাথে দুবার কলকাতায় গেলাম, একদমই পারছে না। তো সেই কারণে কি বলো তো, তাহলে তুমি তাহলে দোকানে বসো। তো সেই থেকে ডিসিশান নেওয়া হলো যে বাবার দোকানে অফ টাইমে যাব। তো প্রথম দিকে সকাল সকালেই যেতাম, তারপরে ভাবছি মেয়েটাকেও ধরো টাইম দিতে পারছি না, ওরও তো একটু বড় হয়েছে আর এখনও শেখার বয়স, একটু তো টাইম দিতেই হবে। যখন শিখে যাবে তখন আবার অল্প টাইম দিলেও কোনো ব্যাপার না। কিন্তু কি বলো তো, টাইম দিতে পারছে। তখন বাবাকে বললাম, বাবা এক কাজ করবে, সকালবেলাটা তুমি একটু দেখবে, আমি মিষ্টিকে স্কুল থেকে এনে, মানে আমি যদি হোমওয়ার্কটা তখন করিয়ে নিই তাহলে এগিয়ে থাকবে কিছুটা। তো আমি সেটাই করলাম, ওটাই করলাম। তো হুট করে মিষ্টি এত জেদবাদ শুরু করলো, পড়তেই চাইতো না, রোজ দিন ঘরে অশান্তি, জানো তো। তো তখন ঠিক করলাম যে একটা টিউশন রাখবো। তো তখন আবার টিউশনে দিয়েছি, বিকেল 5টা থেকে আসে। প্রথমে দুপুরবেলাতেই আসতো, তখন বললাম দূর, পড়াটা মিস হবে, যতটা পারতাম আমি এগিয়ে রাখতাম হোমওয়ার্ক। তো এরকম। আর রাত্রিবেলায় তো স্বাভাবিক, দোকান বন্ধ করে ঘরে ঢুকতে দেখো মিনিমাম তো 8:15-20 হয়। এবার ঘরে এসেই তো পড়ানো যায় না, ড্রেস চেঞ্জ থাকে, এবার ওর বাবা যদি কিছু খায়, আমি যদি কিছু খাই, এইসব করতে করতে 8:30 8:45 হয়েই যেত বেশিরভাগ দিন। তো ওকে টাইম দিতে পারতাম না। তারপরে ওর বাবার সাথে কথা বলে বললাম, দেখো মেয়েও বড় হয়েছে, ওকে তো একটু টাইম দিতে হবে, রাত্রিবেলাটা এরকম। তো এখন যেরকম তাও ঠিক আছে, 10টা অবধি পড়াই, দুপুরবেলাটা মায়ের কাছেই ঘুমোয়। তাহলে কি ঘুমোলে কি রাত্রিবেলাটা টাইম দিতে পারে। আমার কাছে আধা ঘন্টা 1 ঘন্টা বসলেই মিষ্টির এনাফ। তো এরকম করে এখন রুটিনটাকে সাজিয়ে নিয়েছি। আর এদিকে কী করি, দোকান থেকে আসার পর মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসাই। তো এখন দেখি আমার সব ঠিকঠাক, মানে দেখতে গেলে মিষ্টির, মানে যেটা আমার তরফ থেকে গ্যাপ যাচ্ছিলো, তো সেটাই। তো আর ওই যে বাবাকে বলেছি যে বাবা তুমি 12:30 এরকম সময় অবধি তুমি দোকানে বসবে, আমি তখন আসবো, তাহলে কি মেয়েটারও হয়ে যায়। তো সেটাই করি। আর বিকেলটা পুরো টাইমটা দিই। আর ইদানিং তো পুরোই বিকালে আর বাবাকে আর দোকানে যেতে দিই না, চোখটা অপারেশনের পর থেকে। তো এটাই ভাবছি কন্টিনিউ করব। আর সকালবেলার দিকে বাবাকে ভাবছি যে বাবার চোখটা ঠিক হলে বলবো, বাবা তুমি সকাল দিকটা এগিয়ে নাও, আমি একবারে 12:30 1টা করে দোকানে যাব, তাহলে কি আমার মেয়েটাকেও টাইম দেওয়া হয়ে যাবে, সংসারও হয়ে যাবে, সব হয়ে যাবে। এদিকে কিছুই না। এবার অনেকে ভাবে যে কি বলো তো, সারাদিন আমি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, আমার ঘরের কোনো কাজই নেই। হ্যাঁ, তো এই যে দেখতেই তো পাচ্ছ, প্রত্যেকটা কাজ আমার একার হাতে করতে হয়। বাজারে যাওয়া বলতে সবজি বাজার করা, কখন কি লাগবে। হ্যাঁ, ওর বাবা করে না সেটা নয়, ও যখন যেটা পায় সেটা নিয়ে আসে। মুদি দোকানের জিনিস, গ্রসারি আইটেমগুলো, সেগুলোও তাই। যখন যেটা মনে পড়ে আমি আসার সময় বা যখন দোকানে যাই তখন যাওয়ার সময় কিনে নিই। তারপরে মেয়েকে স্কুলে নিয়ে আসা, আনার পরে খাওয়ানো, মানে এ থেকে জেড পুরোটাই আমি করি। হ্যাঁ, একদিকে স্বাধীন, আবার মাঝে মাঝে মনে হয় এত কিছু করি, কিন্তু করেও উঠি। আমি নিজের জন্য, মানে কি বলতো, নিজের জন্য টাইম পাই না, কিন্তু তারপরেও কি বলতো আমার পুষিয়ে যায়। এবার দিনের শেষে বা বসলে তখন একটু ক্লান্ত ফিল করি, নিজেকে টায়ার্ড ফিল করি,
কিন্তু তার পরক্ষণে আবার মনে হয় দেখো সংসারটা তো আমাকেই আমার মতো করে চালাতে হবে যতটা পারি। এবার কি বলো তো আরেকটা জিনিস, এটা নয় যে আমি কাজের লোক রাখতে পারবো না বা কিছু, আর কাজের লোক রাখার মতো ইচ্ছে আমার নেই। কারণ যখন শ্বশুরবাড়িতে থাকতাম সত্যি কথা বলতে কাজের লোক আমি তখনও চাইনি, যেহেতু মা পারতো না, বাবা রেখেছিল কাজের লোক, তো সেই কারণে করে যেত। তো চলো তখন আমারও করতো, দিয়ে তারপরে আমার হেল্পের জন্য ওর বাবা ওয়াশিং মেশিন কিনে দিল, কিনে দিল, সবই ছিল। কিন্তু এই বাড়িতে কি বলো তো ওয়াশিং মেশিনটা সেট করতে পারছি না, কারণ জলের লেয়ারটা প্রচণ্ড কম, নালে তো আমার কোনো কষ্টই নেই। আর এমনিতেও জানো ডাক্তার, তোমাদেরকে আগেই বলেছিলাম, ডাক্তার আমাকে বলেই দিয়েছে সাবান, মানে যেগুলো একটু খাড় সাবান, যেরকম বাসন মাজার সাবান, ভিম বার, এগুলো একটু না কি বলো তো, মানে আমার এটা প্রবলেম এখন না, ও বিয়ের আগে থেকে আমার স্কিনের এইটাতে প্রচণ্ড স্কিনটাকে ড্রাই করে দেয়, দিয়ে সাইড দিয়ে চামড়া ওঠে। এবার চামড়াটা কি আমি আবার কুটতে ভালোবাসি একটু, যেটা হয়, তো কুটে কুটে চামড়াগুলো তুলে দিই, তখন আবার মানে জায়গাটা ব্যথা হয়, মাঝে মাঝে একটু জল জল কষ বেরোয়, মানে এরকম একটা ব্যাপার থাকে। তো এবারে আবার কদিন আগেও ওষুধ নিয়ে এলাম, একটা মলম, তোমাদেরকে সেটা দেখিয়েছি। তো ওই মলমটা লাগাতে বলেছে, আর বলছি যতটা পারবে মানে সাবান এইগুলো থেকে দূরে থাকতে। কিন্তু তাই হয় বলো, বাড়ির মেয়ে, বাড়ির বউ, তো বাসন কোসন তো একটা হলেও, কাজের লোক থাকলেও একটা হলেও মাজতে হয়, তাই না? কতটা, আর বলেছে প্লাস্টিক হাতে নিয়ে, ওটা হয় না কাজের শেষে। আর এত তাড়াহুড়োর মধ্যে কাজ করি, মানে আমার তো মানে কি বলবো, সম্ভবই হয়ে ওঠে না জানো, চেষ্টা করলেও পারি না। এমন যায় কোনো সময় মুখটাও ধুতে পারি না, মানে আর ইচ্ছে করে না। দিনের শেষে ভাবি এসে করব ঘরে, কিন্তু আমি দেখো 8টা থেকে বসে থাকি বা কিছু, বা মানে ঠিক টাইম বার করলে বার করে দেবো, কিন্তু কি নিজেরই ইচ্ছে করে না আর, জানো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এদিকে দেখো সকাল সকাল আচারটাও হয়ে গেল, তোমাদের পুরো প্রসেসটাই দেখালাম। আর এদিকে এই ঘরটা গুছানো হয়নি, এরপরে আসবো গুছোতে। দেখো সব বাসি বিছানায় রয়েছে, শুধু মশারিটা আমি গুটিয়ে রেখেছি, এখন 10টা বাজে। তো চটপট করে চলো কাজগুলো এগিয়ে নিই। আর অফিস তো খোলা, অফিসে তোমার মিষ্টি ওখানে মানে ওই অফিসে বসে খেলা করছে, ওর বাবা উস্কেছে যে মেয়ে ম্যাগি খাবে, তো বাস মেয়ে ম্যাগিই খাবে। আমি তাও বললাম যে গরমের মধ্যে বলো না, তো এবার গরমে যতই হালকা, আমি ভেবেছিলাম রুটি মানে এই ভাত খাওয়াবো, কি সুন্দর আলু সেদ্ধ মেখেছি, ওই দিয়ে ভাত খাওয়াবো না, ও ম্যাগি তো ম্যাগি। তো আর এদিকে দেখো ওর বাবারও ইচ্ছে হলো, একবার বললো চাউমিন, না করলেও কিছু ছিল না, কিন্তু ওই যে একবার আমার কানে চলে এলো ওর বাবার ইচ্ছে হচ্ছে চাউমিন খাবে, তো আমিও সেরকম, তাই ওই কষ্টের মানে হয়ে গেছে সব কিছু। তারপরে চাউমিন বসিয়েছি, ওর বাবা এক জায়গায় গেল, ওর আর সাধনদা দুজনে মিলে গেল এক জায়গায় মাল নামাতে। তো ততক্ষণে আমি যে চটপট করে চাউমিন করি না। আর এদিকে লঙ্কা দুটো দেখো কত বড় বড়, কিন্তু বেশি ঝাল নেই, কিন্তু ওর বাবার নাকি খুব ভালো লাগছে খেতে, খাক। এবার এই হলো ব্যাপার। তো চটপট করে দেখো ঘরের কাজকর্ম সব সেরে, এখনও ঘর দুয়ার মোছা হয়নি। আজকে ওই যে বললাম সকালবেলা উঠে দিক দিক করেই, এখন কি বলো তো গরমে না অলসতা লাগছে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা হচ্ছে না, ঘুমও আসছে না। আর এদিকে দেখো এই ফুটিটা সেই কবে আনা ছিল, আমাদের বাড়িতে এসব জিনিস চলে না জানো তো, পুরো ফুটিটাকে ফেলে দেবো, কারণ এটা কালকে রাতে বার করে রেখেছিলাম, মেয়েটা ফুটি খাবে বলছে, এবার ফ্রিজে আনাই থাকে, একটা দুটো করে আনা থাকে। আর দিয়ে ওর বাবা বললো ঘরে আছে না, আমি কিন্তু বললাম ফুটিটা অনেক দিন হয়েছে আনা হয়েছে, ওটা দিও না, বিশ্বাস করলো না, দেখার পরে তারপরে বললো। আমি বললাম দেখো ওকে দিও না, খেলে আমরা খাবো। তারপরে যখন দেখলো ডেট ওভার হয়ে গেছে, বলে এটা খাবোই না, এটা ফেলে দাও। তো ওটাই আমাদের একদম চলে না, আমাদের ফ্রিজে কোল্ড ড্রিঙ্কসও থাকে না, কিছুই না, যখন ইচ্ছা হয় আম পান্না করা হয় বা লেবুর শরবত এইসব। আর সত্যি কথা বলতে আমার শরবত করতে বড্ড অলসতা, আমি কেউ এলে দেখো, এটা গরমকালে এটা হলো মেন আপ্যায়ন, যখন শীতকালে এলে সবাইকে চা সাধে, তো গরমকালে সবাই রোদ গরম থেকে এলে মানুষে কি করে যে এই জিনিসটাই সাধে, কিন্তু আমার পক্ষে হয় না, মানে এরকম একটা ব্যাপার। ওইটা বেশিরভাগ ওর বাবাই করে, আমি দোকান থেকে এলে ওর বাবাই করে দেয়। তো এটাই। তো চলো লঙ্কাগুলো চটপট করে কেটে চাউমিনে মিশিয়ে নিই। আর এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে অনেকটা বেলায় মানে কাজও আমার কমপ্লিট হয়ে গেল। চাউমিনটা এরপরে করে তারপরে তোমাদের সাথে
আবার পরে কথা হচ্ছে। আর চলো আজকে আর ব্লগটা এগোচ্ছি না, তো এখানেই শেষ করলাম, কারণ এরপরে আর ব্লগ করলে আরও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। আর ততক্ষণের জন্য চলো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য চলো, টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি। গুড নাইট।